আজকে আবার একটা রবিবার, আর রবিবার মানেই আপনাদের সাথে মন খুলে কথা বলার দিন। এই একটা দিন আমি এত ফ্র্যাঙ্কলি কথা বলি না, আর এত আমি কমেন্ট পেয়েছি আমার হাত নিয়ে, যে আমার হাত কেমন আছে, কি করে পড়ে গেছি। অ্যাকচুয়ালি হঠাৎ করে হাঁটতে হাঁটতে একটা জায়গায় মানে হোঁচট খেয়ে যেটাকে বলে সেইভাবেই পড়ে গেছি, এবং দু হাতেই কেটে গেছিলো। এই হাতে পুরো শুকিয়ে গেছে, এই হাতেও শুকিয়ে যাচ্ছে, আর দু একদিনের মধ্যে শুকিয়ে যাবে, অত টেনশনের কোনো কারণ নেই। যাই হোক, আজকেও অনেক বন্ধু কমেন্টের উত্তর দেবো, তবে হ্যাঁ, যেগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে, অনেক বেশি রিপিটেড হয়েছে, সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি। বাদ বাকি যাদের উত্তর দিতে পারবো না, অবশ্যই কমেন্ট বক্স চেক করবেন, কমেন্ট বক্সে আপনার উত্তর লেখা থাকবে। প্রথম বন্ধু মহাসেন, প্রশ্ন হলো আন্ডার 35K বেস্ট ক্যামেরা মোবাইল সাজেস্ট করুন। তিনি দুটো অপশান দিয়েছেন, ভিভো X90 Pro 32,000 টাকা রিফারবিশড পাওয়া যাচ্ছে, ভিভো V40 নতুন পাওয়া যাচ্ছে, আর তার মেনলি যেটা চাওয়া সেটা হচ্ছে ভিডিও ক্যামেরা ভালো হতে হবে। ভিভো X90 Pro অনেকটা পুরনো হয়ে গেছে, আমি ওই ফোনটা 32,000 টাকায় সাজেস্ট করবো না, কারণ ওয়ারেন্টি চলে গেছে। কিন্তু হ্যাঁ, তার জায়গায় আপনি ভিভো V40 যদি না নেন, ভিভো V30 Pro আপনি নতুন পেয়ে যাবেন 35,000 টাকার মধ্যে। তো ভিভো V30 Proতে টেলিফটো সেন্সার রয়েছে, সেটার ভিডিও ক্যামেরাও যথেষ্ট ভালো। ভিভো V30 Pro এর রিভিউ আমরা করেছিলাম, আই বাটনের লিঙ্ক আছে। আমি পার্সোনালি ভিভো V30 Proকে রেকমেন্ড করতে পারি। পরের বন্ধু কমেন্ট করেছেন বিশ্বনাথ, দাদা 25 থেকে 27,000 টাকার বাজেটে বেস্ট ফোন কোনটা হবে প্লিজ বলবেন। হ্যাঁ, বেস্ট ফোন তো সব কটাই, কিন্তু আপনার প্রয়োজন অনুসারে বেস্ট ফোন চুজ করতে হবে। যদি আপনি ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন চান, তাহলে সেক্ষেত্রে OnePlus Nord 4 যথেষ্ট ভালো ক্যামেরা প্রোভাইড করছে। এর পাশাপাশি IQ Z9S Pro নিতে পারেন। মোটরোলা Edge 50 Neo যে স্মার্টফোনটা, সেটা তো এখন 20,000 টাকার নিচে পাওয়া যায়, সেটা নিতে পারেন। না হলে গেমিং সেন্ট্রিক স্মার্টফোন হিসেবে পোকো F6, পোকো X6 Pro এই সমস্ত স্মার্টফোনগুলো রয়েছে। আর পোকো X7 Pro সেটাও কিন্তু ওই 25,000 রুপিতে লঞ্চ করতে চলেছে, ওটার জন্য আপনারা ওয়েট করতে পারেন। পরের বন্ধু রণজয়, দাদা নাথিং ফোন 2A Plus নাকি T3 Pro কোনটা নেওয়া বেটার হবে? আমি 2A Plusকে রেকমেন্ড করবো না, আপনি নাথিং ফোন 2A নিতে পারেন। কিন্তু আপনার যদি একটু হেভি পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন লাগে, তাহলে ভিভো T3 Pro আপনি নিতে পারেন। পরের বন্ধু শ্রীকৃষ্ণ গ্রহ, দাদা বলছি কন্ট্রোল জি থেকে ফোন কি নিলে কোনো প্রবলেম আছে? একটা ভিডিও দিই। অলরেডি কন্ট্রোল জির ওপর একটা আমরা ভিডিও দিয়েছিলাম, যদিও সেটা স্পন্সর ভিডিও ছিল। এখানে আমি ফ্র্যাঙ্কলি বলছি, কন্ট্রোল জি থেকে আমার দুটো ফোন পাঠানো হয়েছিল, iPhone 11 আর iPhone 13। iPhone 13টা অনই হয়নি, সেটা কোম্পানি ফিরিয়ে নিয়েছে। আর iPhone 11টা দিয়েই আমরা ভিডিও বানিয়েছিলাম, এবং সেটা 18-19 হাজারে পাওয়া যাচ্ছিল। আমি বলবো কন্ট্রোল জি, ক্যাসিফাই এই সমস্ত যে রিটেলার আউটলেটগুলো রয়েছে, সেখান থেকে অনলাইনে ফোন না করে তুমি অফলাইনে তাদের রিটেলার শপে যাও, গিয়ে ফোনটাকে ভালো করে চেক করে তারপরে কেনার সিদ্ধান্ত নাও, যে ফোনটা ব্যাটারি হেলথ ঠিক আছে কিনা, একদম পার্টসগুলো অরিজিনাল আছে কিনা। কন্ট্রোল জি থেকে যে আমি ফোনটা পেয়েছিলাম, সেখানে কিন্তু ব্যাটারি হেলথ ঠিকঠাক ছিল না, মানে ব্যাটারি হেলথ ঠিকঠাক দেখা যাচ্ছিল না, অর্থাৎ ব্যাটারিটা হয়তো সেকেন্ডারি ছিল বা ডুপ্লিকেট ব্যাটারি লাগিয়ে দেওয়া হয়েছিল। তাই জন্য বলছি, গিয়ে দেখে তারপরে কেনার সিদ্ধান্ত নেওয়া উচিত। তুহিন, দাদা বাংলাদেশ থেকে বলছি, আমাদের এদিকে Redmi Note 14 Pro ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা 38,000 টাকা, চাইনিজ ভ্যারিয়েন্ট 28,000 টাকায় পাওয়া যায়। কোনটার পার্থক্য কি, আর আমাদের জন্য কোনটা নেওয়া ভালো হবে? অবভিয়াসলি ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটাই আপনাদের জন্য নেওয়া হবে, কিন্তু 38,000 টাকা যদি সেটার দাম হয়, তাহলে সেটা যথেষ্ট ওভার প্রাইসড। ওই ফোনটাকে ভুল করেও কেনা উচিত হবে না। Redmi Note 14 Pro 38,000 টাকা, অলরেডি আমরা রিভিউ করেছি কেন ওই ফোনটা ওভার প্রাইসড। ওর দামের আশেপাশে যে কম্পিটিশান রয়েছে, তাতে অল্টারনেটিভ কি স্মার্টফোন রয়েছে, অ্যাভাটারের লিঙ্ক আছে, সেটা দেখলে বুঝে দেওয়া যাবে। আর চাইনিজ স্মার্টফোন ভ্যারিয়েন্টটা কিনতে না করছি, কারণ চায়নাতে অনেক অ্যাপ্লিকেশান ব্যান থাকতে পারে, ইউজার ফ্রেন্ডলি নয়, অনেক আনওয়ান্টেড রেকমেন্ডেশন আসবে চাইনিজ ভাষায়, সেগুলো পড়া যাবে না, একদম ইউআই বা সফটওয়্যারের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স ভালো হবে না। তাই জন্য বলছি আশরাফুল, বেস্ট ফোন আন্ডার 10 to 15K লং টাইম ইউজ। আমি 5টা ফোন রেকমেন্ড করে দিচ্ছি, যে কোনো একটা তোমার পছন্দ হবে। প্রথমটা হচ্ছে একদম কম বাজেটে মোটো G35 বা G45, এই দুটো স্মার্টফোনের যে কোনো একটা। তার থেকে একটু বাজেট বাড়ালে CMF Phone 1, যদি সফটওয়্যারের সব থেকে ভালো এক্সপিরিয়েন্স নেওয়া যায়। আর তারপরে ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন হলে স্যামসাং M35, আর একটু ওপরে গেলে রিয়েলমি P1, সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে, উল্টে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, আর রিয়েলমি Narzo 70 টার্বো। এই 5টা ফোনের যে কোনো একটা নাও, তোমার সমস্ত কাজ হয়ে যাবে। পরের বন্ধু এমটি লাভার, আন্ডার 15,000 টাকা কোনটা ভালো হবে? CMF Phone 1 না M35? আন্ডার 15K CMF Phone 1ও যতটা ভালো হবে, আবার স্যামসাং M35ও ততটাই
একটা ভালো ডিভাইস, তবে আমি পার্সোনালি আমার জন্য CMF ফোন 1 নিতাম, কারণ আমার ক্ষেত্রে একটা ঠিকঠাক ক্যামেরা হলেই চলে, যেটা CMF ফোনে রয়েছে, কিন্তু আমার ক্ষেত্রে সফটওয়্যার এক্সপিরিয়েন্স যেটা সেটা বেটার হওয়া প্রয়োজন। তাই জন্য আমি CMF ফোন 1 নিয়েছি। আর CMF ফোন 1-এ কিন্তু রীতিমতো ফ্রিকুয়েন্টলি আপডেট আসছে, মোটামুটি 1 থেকে 1.5 মাসের মধ্যে একটা করে সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট যেটা আসা উচিত সেগুলো আসছে। CMF বা নাথিংওয়ের ফোনগুলোর যে সফটওয়্যার এক্সপিরিয়েন্স, সফটওয়্যার আপডেট এগুলো অনেক বেটার। আর যদি ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন নিতে চাও তাহলে স্যামসাং M35, আর ফোনটা কিন্তু যথেষ্ট মোটা, 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। আলাদাভাবে দুটো ফোনেরই আমরা হয়তো কম্প্যারিজন করিনি, কিন্তু একটা শর্টস করেছিলাম, লিঙ্ক খুঁজে পেলে দিয়ে দেবো আই বাটনে, আর না হলে দুটো ফোনেরই ইন্ডিভিজুয়াল রিভিউ আছে, আর একবার দেখে নিলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। পরের বন্ধু সুমন, ফার্স্ট কোশ্চেন, আইফোন XX ম্যাক্স নাকি আইফোন 11 প্রো ম্যাক্স? আজকের দিনে 5G ছাড়া কোনো আইফোন নয়, নিদেন পক্ষে আইফোন 13, 14, তারপরে যে কোনো আইফোন নেওয়া যায়, আর না হলে আইফোন SE4 বা আইফোন 16 যে ফোনটা নতুন আইফোন বাজেটে লঞ্চ করছে সেটার জন্য ওয়েট করে যাওয়া ভালো। সেকেন্ড কোশ্চেন, ম্যাকবুক নাকি উইন্ডোজ, কোনটা বেটার? আমার মতো লোকের কথা যদি বলেন, এখনো পর্যন্ত উইন্ডোজ আমার কাছে ছেড়া। সেখানে আপনি এডিটিং সফটওয়্যারের কথা বলেন, বা আমরা অডিও যেটা দিয়ে এডিট করি সেই সফটওয়্যারটার কথা বলেন, সমস্ত কিছু উইন্ডোজে ফ্রিতেই আমি ব্যবহার করতে পারি। হ্যাঁ, এখন আমার পেড অ্যাপ্লিকেশন রয়েছে বা পেড সফটওয়্যার রয়েছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু প্রাথমিক লেভেলে সমস্ত কিছু, সেটা কোডিং হোক বা বিভিন্ন রিসার্চের কাজ হোক বা AI ভার্সন হোক, সেগুলো উইন্ডোজে ফ্রিতে ইউজ করা যায়, বা টুকটাক গেমিংয়ের জন্য উইন্ডোজ প্ল্যাটফর্ম ইউজ করা যায়। কিন্তু ম্যাকে যদি গেমিং করতে হয় তাহলে তো ব্যাস একদম হালুয়া টাইট হয়ে যাবে। তার পাশাপাশি ম্যাকে যদি একটা ফ্রি সফটওয়্যার ডাউনলোড করতে হয় সেটার এক্সপিরিয়েন্সও যথেষ্ট খারাপ, যখন তখন বন্ধ হয়ে যায়, এমনকি ভাইরাস অ্যাটাক হলে দেখা গেল একটা দামি প্রজেক্ট রয়েছে, তুমি অনেকক্ষণ ধরে করেছো, সেটাই ক্র্যাশ হয়ে গেল। তো ম্যাকবুকে এই ধরনের প্রবলেম হতে পারে। তো এবার তোমার যদি হাতে টাকা পয়সা থাকে যে পেড সফটওয়্যার ইউজ করবো, তাহলে ম্যাকবুক বেটার। পরের বন্ধু ইমন, তার বক্তব্য, টেক মানে কি শুধু মোবাইল নিয়ে ঘাটাঘাটি করা বা মোবাইলের জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করা? টেকের ভেতরে আরও অনেক জিনিস আছে যেগুলো নিয়ে ঘাটাঘাটি কেন করেন না। টেকের ভেতরে আমরা শুধু মোবাইল নিয়ে ভিডিও বানাতে চাই না, আমরা সবসময় চাই একটা ল্যাপটপ, ডেস্কটপ বা গেমিং কোনো ডিভাইস বা AI এর উপর ভিডিও বানাতে। আমরা রিসেন্টলি টপ 5 অ্যাপ্লিকেশন 2024 নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমরা ভিডিও বানাতে পারি, কিন্তু খাটাখাটনি করার পর যখন দেখি মানুষের ইন্টারেস্ট কম, তখন আমারই নিজের ভিডিও বানাতে আর ইচ্ছা করে না, রিসার্চ করতে ইচ্ছা করে না। আমরা মোবাইল নিয়ে কম রিসার্চে ভিডিও বানিয়ে দিতে পারি, কিন্তু একটা ল্যাপটপ বা একটা ডেস্কটপ নিয়ে যখন ভিডিও বানাবো বা AI সফটওয়্যার নিয়ে যখন ভিডিও বানাবো না, তার প্রতি অনেক রিসার্চ করতে হয়। সো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, আমি আবার ভিডিও দেওয়ার চেষ্টা করবো, কিন্তু ভিউজ আসে না, তখন একটু ডিমোটিভেটেড হয়ে যাই, এই আর কি। পরের বন্ধু শিপন, এই প্রবলেমটা আমি অনেকে দেখছি তাই বলছে, CMF ফোন নাকি বাংলাদেশে সিম লক করে দিচ্ছে, আমি যদি ভারত থেকে ফোনটা কিনে বাংলাদেশে ব্যবহার করি তাহলে কি সিম লক হয়ে যাবে? না, অ্যাকচুয়ালি আপনি যদি ইন্ডিয়াতে ফোনটা অ্যাক্টিভেট করে নেন তাহলে বাংলাদেশে গিয়ে অনায়াসে আপনি ইউজ করতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। কিন্তু বাই চান্স যদি আপনি CMF ফোন 1 ওই ফোনটাকে একবার ফরম্যাট করে ফেলেন না, তাহলে আবার সেটাকে ইন্ডিয়ান সিম পুরে অ্যাক্টিভেট করতে হবে। আপনি হয়তো ভুল করে হঠাৎ করে মনের ভুলে একবার ফরম্যাট করে ফেললেন, তখন কিন্তু আর ফোনটা ইউজ করা যাবে না, তখন আবার ইন্ডিয়ান সিমে পুরে আপনাকে অ্যাক্টিভেট করে নিয়ে তারপরে আপনাকে ফোনটা চালাতে হবে। এই ঝক্কিটা কিন্তু রয়েছে, আর এটা শুধুমাত্র CMF ফোনের ক্ষেত্রেই আমি লক্ষ্য করছি, বাদ বাকি ফরম্যাট করার পর কিন্তু কোনো সিম এরকম চায় না। তো এই ব্যাপারটা CMF ফোন 1 কিনলে কিন্তু খেয়াল রাখতে হবে, তখন আর বাংলাদেশের সিমে কিন্তু ফোনটা রেজিস্টার হবে না। পরের বন্ধু অভিরাজ, দাদা স্ন্যাপড্রাগন 8 Gen এলিটের মিডিয়াটেক 9400 মধ্যে কোন প্রসেসরটা অলরাউন্ডার ফোন নেওয়াটা ভালো হবে? S25 আলট্রা নাকি Vivo X200 Pro? Vivo X200 Pro মারাত্মক লেভেলের ক্যামেরা, তবুও বলবো ভিডিও ক্যামেরার দিক থেকে এখনও স্যামসাং S24 আলট্রা কিছুটা এগিয়ে আছে, কিন্তু দেখা যাক S25 আলট্রা যখন আমরা টেস্ট করব তখন বলতে পারবো যে X200-এর সঙ্গে কতটা পাঙ্গা নিতে পারলো, আদপে কোন ক্যামেরাটা এগিয়ে যায়। আসল যুদ্ধ তো তখন হবে। পরের বন্ধু শুভেন্দু সামন্ত, বলছি দাদা স্যামসাং গ্যালাক্সি S21 FE 9000-এ পাওয়া যাচ্ছে, নট ইউজড, ব্র্যান্ড নিউ, গেমিং, হালকা ক্যামেরা অ্যান্ড S সিরিজ এক্সপিরিয়েন্সের জন্য কেমন হবে? আমার মাথায় ঢুকছে না, 9000 টাকা S21 ফ্যান এডিশন, তাও আবার ব্র্যান্ড নিউ, কোথায় পাওয়া যাচ্ছে? আমি ইন্ডিয়ার কয়েকটা রিফারবিশড মার্কেটে চেক করলাম, 12 থেকে 15,000 টাকায় পাওয়া যাচ্ছে। 12 থেকে 15,000 টাকা S21 FE, যদি কন্ডিশন খুব ভালো থাকে তাহলে এখনও নেওয়া যায়,
কোনো রকম অসুবিধা হবে না, তাতে এস সিরিজের এক্সপিরিয়েন্স, এআই এক্সপিরিয়েন্স সমস্ত কিছু পাওয়া যাবে। তবে সেটা বছর দুয়েক ইউজ করার জন্য যথেষ্ট, তার বেশি কিন্তু ইউজ করা যাবে না। আর এক্ষেত্রে একটা ঝামেলা আছে এক্সিনোস আর কোয়ালকম ভার্সন। কোয়ালকম ভার্সনের দাম কিন্তু অনেকটাই বেশি, প্রায় 20,000 টাকার আশেপাশে হয়ে যাবে। তো আমি জানি না, 9,000 টাকা পেলে তো সেটা এক্সিনিসই হোক বা কোয়ালকমই হোক, একদম চোখ বন্ধ করে নিয়ে নেওয়া যায়। পরের বন্ধু রবিন, গুড ক্যামেরা, লং টাইম ইউজ, গুড ব্যাকআপ, মোটো G85 ভার্সেস IQ Z9s। কেন জিজ্ঞেস করছো ভাই? অলরেডি এই ফোনটা নিয়ে একটা কম্প্যারিজন ভিডিও বানিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, আমার ক্ষেত্রে দুটো স্মার্টফোনই বেস্ট, তবে হ্যাঁ প্রায়োরিটি বুঝে। তোমার যদি গেমিং প্রায়োরিটি থাকে বা ক্যামেরা প্রায়োরিটি থাকে, আই বাটনের লিঙ্ক আছে, একবার দেখে নিও। আর ফোনটা যথেষ্ট ভালো, দুটো ফোনই ভালো, কিন্তু লাস্ট ডিসিশন নিতে হবে ওই ভিডিওটা দেখে। পরের বন্ধু রহিম, সব ব্র্যান্ড কিছু কিছু ফোনে দাম অনুযায়ী ভালো স্পেসিফিকেশান দেয়, আবার কিছু কিছু ফোনে একেবারে খুবই বাজে স্পেসিফিকেশান দেয়। ব্র্যান্ডগুলো এরকম কেন করে? ব্র্যান্ডগুলো ব্যবসাটাকে একদম ব্যালেন্স করার চেষ্টা করে। কোনো স্মার্টফোনে যদি তাদের লাভ কম থাকে, পরবর্তী একটা ঘাটিয়া স্মার্টফোন মানে লঞ্চ করে সেই স্মার্টফোনটা যথেষ্ট পেইড প্রমোশন চালিয়ে সেগুলোকে বিক্রি করিয়ে তার যে লাভের টাকাটা সেটা ঘরে তুলে নেয়। অর্থাৎ একদিকে একটা স্মার্টফোনকে ভালো স্পেসিফিকেশান দিয়ে তাতে একটু লাভ কম করলো, আরেকটাই ঘাটিয়া স্পেসিফিকেশান দিয়ে লাভ একটু বেশি করে নিল। এই ব্যালেন্সটা করার জন্যই রিয়েলমি, কেন রিয়েলমি, স্যামসাং সবাই একটা করে ভালো ফোন লঞ্চ করে, একটা করে খারাপ ফোন লঞ্চ করে। স্যামসাংয়ের S24 FE 60,000 টাকায় কোনো দরকার আছে ওই ফোনটার? এইভাবেই তারা ব্যবসা করে। পরের বন্ধু দ্য বেঙ্গল ব্লগার্স, দাদা আমি বলছিলাম X200 কিনবো অনলি ক্যামেরার জন্য। ফোনটা ক্যামেরা দেখে আমি পুরো ফিদা। আমার একটা প্রশ্ন আছে, মোবাইলের ক্যামেরা লং টাইমে একই থাকে না, কিছুদিন পর ক্যামেরা কোয়ালিটি কমে যাবে? আমি যতদূর জানি হ্যাঁ, এই ব্যাপারটা আমিও লক্ষ্য করেছি। তবে কিছুদিন পরে মানে সেটা প্রায় 1 থেকে 1.5 বছর পর। আর সেটা অনেকটা না আমাদের ইউজারদের উপরও ডিপেন্ড করে। হয়তো আমার ফোনে ওআইএস আছে, আমি বুলেটে বা আমার যখন বাইকে যাতায়াত করছি তখন ফোনটা আমি আমার একদম বুলেটের সামনে যে মোবাইল স্টিক হয় সেখানে লাগিয়ে রেখে দিয়েছি, আমি ম্যাপ ইউজ করছি। ফলে যখন রাস্তার জার্কিং হচ্ছে তখন আমার ফোনের ওআইএসটা খারাপ হচ্ছে। এমনকি আমরা অনেক সময় লাইভ কনসার্টে গিয়ে মোবাইলে ছবি তুলছি, মোবাইলে জুম করে দেখছি, তখন ওই লাইভ কনসার্টে যে এলইডি স্ট্র্যাপগুলো ব্যবহার করা হয়, যে ডিজে লাইটগুলো ব্যবহার করা হয়, সেগুলো যদি মোবাইলের সেন্সারে পড়ে, মোবাইলের ওই লেজার লাইটগুলো কিন্তু মোবাইলের সেন্সারের ক্ষতি করে। তাই জন্য আমাদের আস্তে আস্তে ইউজ করার প্রবলেমের জন্যই কিন্তু মোবাইলের ক্যামেরা অনেকটা খারাপ হয়। আবার অনেকে কভার ছাড়া ইউজ করি, মোবাইলে রাফ সারফেসে রাখার পর হয়তো স্ক্র্যাচ পড়ে গেল, ফলে ছবি একটু ক্লিয়ারিটি নষ্ট হয়ে গেল। সুতরাং আপনি যদি ভালো করে স্মার্টফোনটা ইউজ করতে পারেন আর এই ধরনের অযত্ন না করেন, মোবাইলের ক্যামেরার যে কোয়ালিটি, হ্যাঁ একেবারে ডিগ্রেড হবে না সেটা আমি বলছি না, ডিগ্রেড হবে, তবে সেটা টাইম লাগবে। পরের বন্ধু কমেন্ট করেছেন অনুপম সামন্ত, দাদা আমার একটা কথা বলা আছে, স্যামসাংয়ের 1.5 লাখ টাকার যেমন ফোন বানায় 10,000 টাকার বানায়, অ্যাপেলও যদি এরকম কিছু করতো তাহলে মধ্যবিত্তরা একটু অ্যাপেলের স্বাদ পেতাম। অ্যাপেল কখনোই 10,000 টাকার ফোন লঞ্চ করবে না। অ্যাকচুয়ালি স্যামসাংয়ের থেকে অ্যাপেলের ব্র্যান্ড ভ্যালু কিন্তু অনেকটাই বেশি। তো সেদিক থেকে দেখতে গেলে অ্যাপেল কখনোই চায় না একদম গরিব মানুষ, একদম মধ্যবিত্ত মানুষ তাদের ফোন ব্যবহার করুক। কারণ অ্যাপেল চায় তাদের ফোনটা একটা যারা অ্যাফোর্ড করতে পারবে তারা কিনুক, আর তারা সঙ্গে সঙ্গে অ্যাপেলের ইকোসিস্টেমের সাথে যুক্ত হয়ে যাক। আপনি ধরুন খুব কষ্টসিষ্ট করে একটা অ্যাপেলের আইফোন কিনলেন 20,000 টাকায়, কিন্তু সেক্ষেত্রে আপনি অ্যাপেলের ইকোসিস্টেমের সঙ্গে কখনোই জোর হতে চাইবেন না। তখন আপনার ওই অ্যাপেলের ফোনটা হবে স্ট্যাটাস সিম্বল, মানে কেউ আসছে দেখছে ওইটুকুই। সো অ্যাপেল সবসময় চায় তাদের একটা প্রিমিয়াম কাস্টমার একটা স্মার্টফোন কিনবে, তারপর একটা ঘড়ি কিনবে, তারপর একটা ল্যাপটপ কিনবে, এইভাবে। সো অ্যাপেল কখনোই এত মধ্যবিত্ত বাজেটে ফোন লঞ্চ করবে না। পরের বন্ধু কমেন্ট করেছেন মহসিন, মোটোরোলা Edge 50 Neo ভার্সেস স্যামসাং A35। অফকোর্স মোটোরোলা Edge 50 Neo এখন 20,000 টাকার সব থেকে বেস্ট ফোন, মানে 20,000 রুপিতে। আর তারপরে মোটো Edge 50 Neo ভার্সেস IQ Z9s Pro, এক্ষেত্রেও মোটোরোলা Edge 50 Neo, কারণ সেখানে ডেডিকেটেড লেন্স আছে আর তার মানে টেলিফটো সেন্সার আছে। আর তার থেকেও বড় কথা, ফোনটা যথেষ্ট কম্প্যাক্ট ডিজাইন, হাতে ইউজ করার পক্ষে যথেষ্ট। ফোনটা ধরলে বোঝা যাবে কতটা কমফোর্ট ফিল হচ্ছে। তো রিভিউ মিস থাকলে একবার আই বাটনের লিঙ্ক আছে, একবার দেখে নিলেই হবে। সো আজকে অনেক বন্ধুর কমেন্ট নেওয়ার চেষ্টা করেছে, ভিডিও এতক্ষণে অনেক বড় হয়ে গেছে। লাইক সাবস্ক্রাইব এতক্ষণ জানি আপনারা কোনোটাই করেননি, মনে না করিয়ে দিলে আর কি করবেন বলুন, একবার করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী।